সালের 17 মে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরপর দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি শক্ত এবং গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন তিনি। আজকের এই আলোচনায় আমরা তাই গুরুত্ব দিতে চাই 17 মে এবং আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি স্বদেশে প্রত্যাবর্তন ও গণতন্ত্র। আপনাদের সাথে আলোচনায় আছি আমি রাসেল আহমেদ এবং আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে এরই মধ্যে যোগ দিয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি জনাব ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। এবং এরপরে রয়েছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন। আপনাকেও স্বাগত আজকের এই আলোচনায়। আলোচনা শুরু করতে চাই সরাসরি যেটি নিয়ে আমরা আলোচনা করব বলছিলাম, একটু যেতে চাই জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বঙ্গবন্ধু কন্যা সেদিন দেশে ফিরেছেন এবং এরপরে অনেক মানুষ তাকে স্বাগত জানিয়েছেন, মানুষের ঢল নেমেছে, তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একটি কথা বলেছিলেন, আমি একটু সেখান থেকে আজকের সংবাদের একটি কোট করি। বঙ্গবন্ধু নির্দেশিত পথে তা বাস্তবায়ন করব, আমি বঙ্গবন্ধুর নির্দেশিত পথের বাস্তবায়ন করে সারা বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, বাঙালি জাতির আর্থ সামাজিক তথা সার্বিক মুক্তি ছিনিয়ে আনতে চাই। একটু জানতে চাচ্ছি 43 বছর পরে আপনার মূল্যায়ন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের কয়েকটি প্রত্যাবর্তন দিবস আছে। একটা হচ্ছে 10ই জানুয়ারি 1972 সাল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই স্বাধীন বাংলাদেশে ফিরে আসলেন। তো এই দিন আসাটাকে গার্ডিয়ান পত্রিকায় সম্পাদকীয় করেছিল যে বঙ্গবন্ধু ঢাকা এয়ারপোর্টে পা রাখার মধ্য দিয়ে এই রাষ্ট্রটা একটা সলিড একটা ভিত্তির উপর দাঁড়ালো। কারণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা 16ই ডিসেম্বর এই দেশ স্বাধীন হলো, বিজয় হলো আমাদের। কিন্তু এটা একটা অসম্পূর্ণ, অথবা ওই বিজয়টা কতটা সাস্টেনেবল হতো বঙ্গবন্ধু না আসলে, এর দুইটা উদাহরণ দিয়ে বলি। ভারতীয় সৈন্য তাৎক্ষণিকভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত, আর আমাদের যাদের মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের হাতে যে অসংখ্য অস্ত্র, অর্থাৎ ভারতীয় সেনাদেরকে ফেরত পাঠানো আর মুক্তিযোদ্ধা থেকে অস্ত্র নেয়, এই দুইটা কাজের উদাহরণ দিয়ে যদি বলি, বঙ্গবন্ধু না আসলে আমি জানি না, এটা অন্য পর্যবেক্ষকদের ধারণা কি, এটা একটা কঠিন কাজ হতো। মিত্রবাহিনী কোনো দেশ থেকে ফেরত যায় না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যারা আসছিল ইউরোপে বিভিন্ন দেশে, তারাও যায়নি। তো সেদিক থেকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল বঙ্গবন্ধুর ফিরে আসাটা। কিন্তু 1972 সালের পরে খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করল 15ই আগস্ট 1975 সালে। এটা একটা কেবলমাত্র সামরিক অভ্যুত্থান ছিল না। ওই সময় প্রায় সামরিক অভ্যুত্থান হতো বিভিন্ন দেশে, ক্ষমতা নিয়ে নিত এক জেনারেল থেকে আরেক জেনারেল। আসলে 1975 সালে এটা একটা রাষ্ট্র বদলের অভ্যুত্থান ছিল। আমরা 1975 সালে 15ই আগস্টে পূর্ব পাকিস্তানের আদলে চলে যাই, অথবা পূর্ব পাকিস্তান কায়েম করা হয়। অর্থাৎ মুক্তিযুদ্ধের আমাদের যা কিছু মূল্যবোধ, গণতন্ত্র, সাম্য, মানবাধিকার, অথবা বাঙালিত্ব, এই যে বাঙালির সংস্কৃতি, সব কিছু মিলিয়ে তো শেষ পর্যন্ত একটা ক্লামিনেশন হচ্ছে আলাদা একটা জাতীয়তাবোধ। এবং আমরা যে পাকিস্তানি না, আমরা যে ভারতীয় না, আমরা বাঙালি, এবং বাঙালিত্বের যে মানে সামাজিক সাংস্কৃতিক যে বিষয়গুলো নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, আমাদের যে স্লোগান ছিল, এই সবগুলো কিন্তু ক্যান্টনমেন্টে বন্দী হয়ে গেল। এবং দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, একটা উদাহরণ দিই, বেশি উদাহরণ দেওয়ার সময় থাকবে না আপনার। 1976 সালটা শুধু 76, তারিখ 7ই মার্চ, স্থান রেসকোর্সের ময়দান, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবার স্বাধীনতার সংগ্রাম। এখানে 6 দফা আবার 6 দফা ঘোষণা করলেন কে? দেলোয়ার হোসেন সাঈদী, যুদ্ধ অপরাধের দায়ে নিয়ে যিনি আজীবন জেল খেটে মারা গেলেন। 73 সম্মেলন, সেই সম্মেলনে
দফা ঘোষণাগুলো 6 দফা ঘোষণা। প্রথম দফাটা ছিল এই অবিলম্বে বাংলাদেশকে একটি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করিতে হইবে। আর শহীদ মিনার ভাঙা টাঙ্গা এগুলো অন্যান্য দফা ছিল, সেগুলো গেলাম না। এইটাকে ওখানে বসে, অর্থাৎ তদানীন্তন সেনা শাসক জিয়াউর রহমানের প্রতিনিধি হিসাবে ওই সভায় উপস্থিত ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক এয়ার ভাইস মার্শাল এমজি তোয়াব। আর সেখানে স্লোগান তোলা উঠানো হয়েছিল, তোয়াব ভাই চারতারা পতাকা চাই। আমি জাস্ট আর বাকি ঘটনাগুলো নাই বললাম, একটা উদাহরণ দিয়ে বললাম যে এটা আসলে একটা পূর্ব পাকিস্তানের রূপান্তর হয়েছিল এবং পাকিস্তানের সমস্ত অনুষঙ্গ, ধর্মান্ধতা, মৌলবাদ থেকে আরম্ভ করে এই সামরিক নিয়ন্ত্রণে যাওয়া, যত পশ্চাৎপদতা সব কিছু ফিরে আসে। এবং আস্তে আস্তে এটা একটা ওই যে আমি বলবো যার মানে বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হলো, একটা বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এগুলো নিয়ে আপনি অনেক ডিবেট আপনি করতে পারেন। কোন মূলত যে জয় বাংলা স্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাকেও নির্বাসিত করা হলো। অর্থাৎ একেবারে ওখানে মানে ইভেন পাকিস্তানের অনেক পুরানো একটা সঙ্গীত, পয়লা পাকিস্তান হামারা খতমে পাকিস্তান, ও সেটাকে না একটা দল তার প্রথম বাংলাদেশ আমার, এটা পুরনো একটা গান, পাকিস্তানি গান, কিন্তু এইটা সহ এখানে নিয়ে আসা হয়েছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। পাকিস্তানে ওই গানটা আরও 60-70 বছর আগে গাইতো, সেই গানটা নিয়ে আসা হয়েছে। আমি জাস্ট উদাহরণ দিলাম। এই যে একটা প্রতিকূল অবস্থা, তারপরে আওয়ামী লীগ যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, জাতির জনকে হত্যার পরে তার যারা দায়িত্ব নিতে পারতেন সেই 4 জনকে হত্যা করা হলো। এবং আওয়ামী লীগের মধ্যে ডিজিএফআই, অন্যান্য গোয়েন্দা সংস্থা দিয়ে ভাঙ্গন, ব্র্যাকেটবন্দি আওয়ামী লীগ, চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যখন একটা জাতি কোনো দিশা পাচ্ছিল না, তখন সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যাকে বাংলাদেশ আওয়ামী লীগ তার সভাপতি পদে মনোনীত করে, নির্বাচন করে, এবং এতেই তার দেশে আসার একটা পথ সুগম হয়। কারণ দেশে আসাটাও খুব সোজা ছিল না। দেশে যাতে না আসতে পারে, শেখ হাসিনা প্রত্যাবর্তন প্রতিরোধ সমিতি করা হয়েছিল এই ফ্রিডম পার্টির লোকদের দিয়ে, এবং পরে যারা বিএনপির মন্ত্রী হয়েছে, স্পিকার হয়েছে, সেই লোকগুলো এগুলোর আহ্বায়ক ছিল, সভাপতি ছিল। শেখ হাসিনা দেশে যাতে আসতে প্রতিরোধ সমিতি করা হয়েছিল, 101 সদস্য বিশিষ্ট কমিটি ছিল। এর মধ্যে এসে আমি মনে করি এই যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা হারিয়ে গেছিল, সেটাকে আমি বলি এই 17 মে 1981 হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্জন্মের ভিত্তি। যে রাষ্ট্র হারিয়ে গেছিল সেটাকে আবার ওই দিনই হয় নাই, এবং দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে আন্দোলন সংগ্রাম করতে করতে মানুষকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে মুক্তিযুদ্ধের সেই ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়া, যে এইটাকে মানে আসল পথে এনে শেষ পর্যন্ত 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার মধ্য দিয়ে আমরা বলবো যে কিছুটা পথ আমরা আবার বাংলাদেশের দিকে হাঁটলাম। যদিও এখনও অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে, যে 20-21 বছরের সামরিক শাসকরা এই বাংলাদেশের সংবিধান থেকে আরম্ভ করে মূল্যবোধ থেকে যেখানে যেখানে যে ক্ষতিগুলো করে গেছে, সেগুলোর জন্য আরও নিরন্তর চেষ্টা করতে হবে। এবং শেষ আরেকটা বলে নিই, আরও একটা দিবস কিন্তু প্রত্যাবর্তন দিবস আছে। তৃতীয়টা হচ্ছে 2008 সালে যখন বাংলাদেশের 2 নেত্রীকে যখন জেলে নিয়ে যাওয়া হলো এবং সামরিক আদলে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক জাতীয় সরকার আসলো, ওই আর্মিরে আবার নিয়ন্ত্রণ নিল ব্রিগেডিয়ার আমিন, ব্রিগেডিয়ার বাড়ি, ওরাই ওই সামরিক ওই পাকিস্তান 75-এ যারা এই কাজটা করেছিল তাদেরই দোষর তারা। এবং তারা উনি চিকিৎসার জন্য বিদেশ গেলেন, আর আসতে দিবেন না, তার এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হলো, তাকে যাতে কোনো বিমান উড়োজাহাজ তাকে না নেয় সেই ব্যবস্থা পর্যন্ত করছিল এই সামরিক ছত্রছায়া যে সরকার ছিল সেটা। কিন্তু তারপরও ইনি ফিরে আসছিলেন। ওই দিন না আসলেও কিন্তু অন্তত আরও 10-20 বছরের জন্য আবার আমরা সামরিক শাসনে পড়ে যেতাম 7 মে 2008 সালে যদি আবার না আসতো। 3টা প্রত্যাবর্তন দিবসের কথা বললাম। জি, আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু যেতে চাই জনাব ইশতিয়াক রেজা, একটু আপনার কাছে জানতে চাইছি যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটু আপনি যদি মূল্যায়ন করতেন, যে 81 সনে যেটির কথা তিনি বলছিলেন তাকে প্রতিরোধ করা হচ্ছিল, তিনি যাতে দেশে ফিরতে না পারেন, সেটিও যেমন একটি প্রেক্ষাপট রয়েছে, আবার এখনকার বাংলাদেশ, এই দুটো নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইছি। অনেক ধন্যবাদ মিজান স্যার, অনেক আমি বলবো খুবই ভালোভাবে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটটা বলেছেন, যে কোন একটা পরিপ্রেক্ষিতে তিনি এসছেন।
দেখেন, শেখ হাসিনা যখন ফিরে আসেন তখন আমরা কলেজের ছাত্র। আমরা সেই সময়টা, আমি সেই দিন উপস্থিত ছিলাম এয়ারপোর্টে, আমরা গিয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি ঝড় এর মধ্যে তিনি নেমেছেন। কিন্তু আপনি যদি তখনকার প্রেক্ষাপটটা দেখেন, খুবই বিশৃঙ্খল অবস্থায় তখন বাংলাদেশের রাজনীতি এবং আর্থসামাজিক পরিবেশ, এবং মানুষ গণতন্ত্রের সংগ্রাম করছে, এবং একই সাথে কিন্তু মানুষের অর্থনীতি অত্যন্ত নাজুক একটা অবস্থার মধ্যে ছিল, সামাজিক শৃঙ্খলা বলে কিছু ছিল না, এবং যেটার একটা পরিসমাপ্তি ঘটেছে কিন্তু অত্যন্ত বিয়োগান্তিকভাবে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ভিতর দিয়া, শেখ হাসিনা আসার 14 দিন পরে 1981 সালে। কিন্তু তার আগেই বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছিলাম। সেটা হলো 1975-এ বঙ্গবন্ধুর পরিবারের শাহাদত বার্ষিকী মানে ঘটনার পরে আওয়ামী লীগ একেবারে ছত্রভঙ্গ অবস্থায়। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে ঢুকছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, যেখানে পাওয়া যাচ্ছে সেখানে মারা হচ্ছে, সেখানে নিপীড়ন করা হচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। ঠিক এরকম অবস্থার মধ্যেও 1979 সালে একটা নির্বাচন হয় বাংলাদেশে। সেই নির্বাচনে সামরিক বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ 39টা আসন পায়, এবং সেটাই আসলে পরিস্থিতিটা ঘুরিয়ে দেয় পুরো রাজনীতির। কেউ চিন্তা করতে পারে না একটা ভঙ্গুর রাজনৈতিক দল, নেতারা ঘরে নাই, পালিয়ে বেড়াচ্ছে, তাদের কোনো হদিস নাই, দল নাই, কাঠামো নাই, সংগঠন নাই, অফিস নাই, সেই দল হঠাৎ করে 39টা আসন পেয়ে যাবে একটা নির্বাচনে, এটা কেউ চিন্তা করতে পারে না। এবং অত্যন্ত নিয়ন্ত্রিত একটা নির্বাচনের মধ্যে, আমি যদি স্যার ভুল না করি, অতি নিয়ন্ত্রিত একটা নির্বাচনে। এটাই পরিস্থিতিটাকে বলে দিচ্ছিল যে আওয়ামী লীগ ইঞ্চি ইঞ্চি করে এগুচ্ছে 75-এর ভগ্নদশা থেকে। এবং শেখ হাসিনা আসার আগেই কিন্তু তিনি হয়েছিলেন দলের সভানেত্রী, এবং বঙ্গবন্ধুর পরিবারের কেউ 75-এর বিয়োগান্ত ঘটনার পরে আওয়ামী লীগের নেতৃত্বে ফিরবে কি ফিরবে না, এ নিয়ে কিন্তু দলের ভিতরে শেখ হাসিনার পরিবারের মধ্যে কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল শেষ পর্যন্ত সেটা। এবং জোহরা তাজউদ্দিন কিন্তু প্রথম ফেব্রুয়ারিতে যে কাউন্সিলটা হয়, সেখানে জোহরা তাজউদ্দিনই সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার নামটা প্রস্তাব করেন, শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আব্দুর রাজ্জাক। ডক্টর কামাল হোসেনের একটা বড় ভূমিকা আছে, এবং জোহরা তাজউদ্দিন আজকের দিনে সবচেয়ে বেশি যাকে স্মরণ করতে হয় সেটা হলো জোহরা তাজউদ্দিন। তিনি 75-এর পরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে, এবং তিনি নিজে সানন্দে শেখ হাসিনাকে সভাপতি করার পুরো প্রস্তাব সমর্থন করে তার হাতে তুলে দিয়েছেন। শেখ হাসিনা সাহসের পরিচয় দিয়েছিলেন, এবং তখন যদি শেখ হাসিনা না আসতেন 3টি ঘটনা ঘটতো। একটা হলো আওয়ামী লীগকে পুনর্গঠন করা খুব ডিফিকাল্ট হয়ে যেত, কারণ আওয়ামী লীগের মধ্যে কোন্দল তীব্র আকার নিয়েছিল, সাংগঠনিক তৎপরতা ভেঙে পড়েছিল, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে আনা খুব কঠিন হতো, প্রায় নির্বাসিত একটা বিষয় ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নামও নেওয়া যাচ্ছিল সেখানে। জামাত ইসলামের একটা প্রচণ্ড দাপট তৈরি হয়েছিল। আওয়ামী লীগ আসার পরে কিন্তু লড়াইটা হয়ে যায় মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ। এটা এর আগে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ বলে কিছু ছিল না। আমরা যারা তখন তরুণ ছিলাম আমরা জানি একটাই পক্ষ ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী। 3 নম্বর হলো গণতন্ত্রের সংগ্রাম, সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম। এই 3টি ঘটনা শেখ হাসিনার আমলে, মানে তার ফিরে আসার পরে বেগবান হয়েছে। এবং শেখ হাসিনার লড়াইটা দেখেন, 21 বছর লড়াই করেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা ফিরে আসার পরে ক্ষমতায় আসতে 96 সাল পর্যন্ত লেগেছে তাকে। এখন অনেকগুলো ঘটনা ঘটেছে ঠিক এই জায়গায়, এখনকার জায়গায় আপনি যে প্রশ্ন করেছেন, একটা হলো পুরোপুরি কি 72-এ ফেরা সম্ভব হয়েছে, যেটা তার অঙ্গীকার ছিল। তিনি ফিরতে পারেননি, কিন্তু তিনি 72-এর সংবিধানে ফিরেছেন, জাতীয় 4 মূলনীতি ফিরেছেন, কিন্তু ঠিকই বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম রেখে ফিরেছেন। সুতরাং এই ফেরা তো সেই ফেরা নয়। তিনি ফিরেছেন মুক্তিযুদ্ধের চেতনায়, যুদ্ধ অপরাধের বিচার করেছেন, কিন্তু আবার আমরা দেখি বাংলাদেশে সাংঘাতিকভাবে মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা চারা দিয়েছে। অথচ আমাদের 71-এর দর্শনটা ছিল উদার, অসাম্প্রদায়িক এবং মানবিক বাংলাদেশ। আমরা গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতার কথা ব্যাপক হারে উচ্চারিত হয়েছে পুরো সময়টাতে, কিন্তু এখন নির্বাচন নিয়ে কিন্তু আমাদের একটা সংকট তৈরি হয়েছে। পুরোপুরি গণতান্ত্রিক সমাজ তৈরি হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন রেখেছে। তবে শেখ হাসিনা ফিরে আসার পরে বাংলাদেশের রাজনীতিকে যে ধারায় নিয়ে যাচ্ছিলেন তিনি, প্যারালাল অন্য শক্তিগুলো নিয়ে যাচ্ছিল, পুরোটাই নষ্ট হয়েছে, চিরস্থায়ীভাবে বিভক্ত হয়েছে 2004 সালের 21 আগস্টের ঘটনায়। ওই একটা ঘটনা যে ধারাবাহিকতার ভিতর দিয়ে গণতন্ত্রের সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা, মানুষের অধিকারের লড়াইটা করার কথা ছিল,
সেইটা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্বেষ এবং শত্রুতার চর্চাটা চিরস্থায়ী হয়েছে ওই একটি ঘটনায়। ফলে বাংলাদেশের এখনকার বাস্তবতাকে দেখতে হলে 2004 সালে ফিরতে হবে 1979 সালে, যেখান থেকে আওয়ামী লীগের বিজয়ের রথটা আসলে শুরু, কিন্তু একই সাথে লড়াইটাও শুরু। এবং যেই কথাটা মিজান স্যার বলেছেন যে 75-এর ঘটনাটা শুধুমাত্র একটা পরিবারের লোকদেরকে হত্যা করা নয়, রাষ্ট্রপতিকে হত্যা করা নয়, শিশু হত্যা নয়, শুধু একই সাথে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে হত্যা করে পাকিস্তানের পথে ফিরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেই বাংলাদেশকে আমরা হারাতে বসেছি কিনা আজকের বাস্তবতায়, সেটাও একটা উদ্বেগের জায়গা তৈরি করেছে। জি, আমরা আবারও আলোচনায় ফিরব, তবে তার আগে একটি ছোট বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, কিছুক্ষণের মধ্যেই সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। ফিরছি মূল আলোচনায়। যেতে চাই ডক্টর মিজানুর রহমান, একটু আপনার কাছে জানতে চাইছি, যেটি রেজা ভাই কিছুটা বলছিলেন যে গণতন্ত্র কতটা অর্জিত হয়েছে বা কাঙ্ক্ষিত পর্যায়ে গেছে কিনা সেটি নিয়ে একটু জানতে চাচ্ছি, যে যেই গণতন্ত্রের জন্য আসলে এত আন্দোলন, এত ত্যাগ, যদি আন্তর্জাতিক বিভিন্ন মাপকাঠি বা গত বছরের দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের একটা হিসেবে যে বাংলাদেশের অবস্থান 75তম, মানে কোথায় বাধা আসলে আটকে, সমস্যাটি কোথায়? আচ্ছা, আমি ইশতিয়াকের একটা ফিল আপ দি গ্যাপস একটু আমি বলি আর কি, এটা না বললে জিনিসটা আলোচনাটা সম্পূর্ণ হবে না। একটা তো হলো বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেব শেষ পর্যন্ত ক্ষমতাসীন যেভাবে হলেন, এবং পুরোটাই আসলে একটা মানে মিথ্যা এবং প্রলোভন এই জাতীয় জিনিসের মধ্য দিয়ে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখলেন, আর ওই খালকাটা, সানগ্লাস আর শশীনের পীর এবং ওই কেনা বলা হয় এই কটা আইটেম ছিল। জাস্ট এর মধ্যে যেই ঘটনাগুলো ঘটলো সেটা হলো অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, এবং শত শত সেনাবাহিনীর সদস্যকে মারা হলো, হত্যা করা হলো। আরেক দল সেনাবাহিনী লোকেরাই জিয়াউর রহমানকে হত্যা করলো। কিন্তু ঘটনাটা ঘটলো, এর মধ্য দিয়েও জিনিসটার সমাপ্তি হলো না, একই জিনিস চলে আসলো আবার এরশাদ। জেনারেল এরশাদের কথাটা ইশতিয়াক বাদ পড়ছে। এরশাদ এসে জাস্ট পরিবর্তন হলো, যেটা পীর পরিবর্তন হয়ে গেল। উনি ছিলেন শশীনার, হয়ে গেলেন আটরশির পীর, এবং সাফারি, সানগ্লাস, মেরি এগুলো যুক্ত হলো আর এর সাথে। আর সে আরেকটা এক ধাপ এগিয়ে, অর্থাৎ জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম লিখে গেছেন আর এটাকে রাষ্ট্রধর্ম ইসলাম লিখে গেলেন। অর্থাৎ দুইজনেরই ধর্ম টর্ম এগুলো সম্বন্ধে কতগুলো একাগ্রতা ছিল এগুলো আমরা সবাই জানি, কিন্তু ধর্মকে একেবারে স্থায়ী একটা রূপ এখানে দিয়ে গেল, রাষ্ট্রধর্ম তৈরি করে দিয়ে গেল, যেটা আমাদের আর্থসামাজিক অর্থিক বিবেচনায় হ্যাঁ সুযোগও তো আসছিল। সেটা হয়তো আমি যেটা 2009 সাল নির্বাচনের পরে একটা অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু এটা কিন্তু রয়ে গেল, আমাদের সংবিধানে রয়ে গেল। এবং হয়তো স্ট্র্যাটেজিগতভাবে হয়তো আওয়ামী লীগ এখন আর এইটা নিয়ে নাড়াচাড়া করার জন্য হয়তো তার আগ্রহ নেই, কিন্তু জিনিসগুলো কিন্তু আমাদের ক্ষতি হিসেবে রয়ে গেল। আর এরই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে মুসলিম লীগ ঘরানার যে রাজনীতিটা ছিল পাকিস্তান আমলে, যেটা একবারে 52 সালের ভাষা আন্দোলন থেকে যেই বিরোধিতা, বাঙালির অগ্রসরমানার চিন্তার বিরুদ্ধে যেগুলো ছিল, ভাষা আন্দোলনকেও বলছিল যে ভারতীয় দালালরা করে এগুলো। 54 যুক্তফ্রন্টের নির্বাচনে যারা এসেছিলেন ভারতের দালাল, সৈয়দাবাদ তো ভারত লিখে দিছিল। এই যে ভারত বিরোধিতা এবং সামরিক আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতা, আরেকটা হচ্ছে এই ধর্মাশ্রয়ী, নিজেরা ধর্ম করবে না কিন্তু পলিটিক্সের ব্যবহার, এর মধ্য দিয়েই কিন্তু এই একটা রাজনীতি তৈরি হলো। ওই একই ধারাবাহিকতায় এই যারা এরশাদ জিয়াউর রহমানের দলে ছিল তারাই আবার এরশাদের দলে, এরশাদের থেকে আবার জিয়াউর রহমানের দলে, শেষ পর্যন্ত আজকে যেটা আমরা বিএনপি নামক যে দলটা দেখি, এটার জন্ম হলো 1978 সালে, প্রথম নির্বাচন করে 1979 সালে। সেই নির্বাচনে যারা প্রার্থী করছিল এই দলটা, অ্যান্থনি ম্যাসকারেন্সের বইয়ের মধ্যে লেগাসি অফ ব্লাডের 141 পৃষ্ঠার মধ্যে আছে, যাদেরকে নমিনেশন দিয়েছিল এই দলটা, 300 জনের মধ্যে 250 জন ছিল দালাল গোত্র শ্রেণীর, বই থেকে বলতেছি। তো এই যে লেগাসিটা আস্তে আস্তে বড় হলো, এর সাথে এসে বাম গণনার যারা ছিল এদের অধিকাংশই আবার মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা, যারা যত বিরুদ্ধাচরণকারী ছিল মুক্তিযুদ্ধের, বাম ডান উত্তর দক্ষিণ যা কিছু ছিল, এই সম্মিলিত একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। এবং এটা আস্তে আস্তে
এই খুব কাছাকাছি চলে গেল। মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতা বিরোধী ছিল, জামাত এবং এইসব ইসলামী ধর্মান্ধ দলগুলো, সেই ঘটনাটা এমনভাবে সংগঠিত হতে থাকলো এবং এক পর্যায়ে তারা তো আমাদের দেশের মন্ত্রী পর্যন্ত বহু কিছু হলো আর কি। সেই জিনিসটা তো একদিকে আছে। এই জিনিসটা 21শে আগস্টের গ্রেনেড হামলা তো একটা নেগেটিভ একটা ইয়ে রয়ে গেল। এই সাবটা কোনোদিনই মিটবে না, ডিভাইডটা। আর আরেকটা হলো এই যে 52-এর ভাষা আন্দোলন থেকে যত প্রতিক্রিয়াশীল শক্তি ছিল, তারা একটা সম্মিলিত প্ল্যাটফর্ম, ওই ভারত বিরোধিতা, এখন যেটা ভারতীয় পণ্য বর্জন থেকে আরম্ভ করে এই ঘটনাটা কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং এরা মাঝে মধ্যে হয়তো একটু অবদমিত হয়, কিন্তু এরা স্থায়ীভাবে এদের বিনাশ হচ্ছে না, এটা হবেও না। সেই জন্য এই জননেত্রী শেখ হাসিনার আশা এবং তার এই দৃঢ় অবস্থানের কারণে কিন্তু এই যে আমরা যে এখনো হ্যাঁ অনেক ব্যাপারে সমালোচনা হতে পারে, অবক্ষয়, গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়, অথবা স্বাধীনতার মূল্যবোধ, 75তম দেশ, স্বাধীনতার মূল্যবোধের অনেক যা আমরা চেয়েছিলাম, অনেক জায়গায় আপসকামিতা, যেটা ইশতিয়াক রেজা প্রায় ব্যবহার করে যে আওয়ামী লীগ, তো এইগুলো স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো আছে, হ্যাঁ এগুলোর আপসকামিতার যদি আরেকটা ভালো বা ইংরেজি করে ফ্লেক্সিবিলিটি, তো সেগুলো হয়তো পলিটিক্সে লাগে। কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে যদি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের এই যে বাঙালিত্ব, বাঙালি মূল্যবোধ, সাম্য, মানবিক, এই যে বিষয়গুলো আমরা বলি, ধর্মাশ্রয়ী রাজনীতির বাইরে আসা, এটার জন্য শেখ হাসিনাকে ভরসা করা ছাড়া এখনো আমাদের কোনো পথ নেই, সেটাই আমি বলবো। জি, একটু যেতে চাই জানাব ইশতিয়াক রেজা, একটু আপনার কাছে জানতে চাচ্ছি, যেটি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, যে এই পিছিয়ে পড়ার পেছনে কারণটা কি? ভোট বর্জন আগেও হয়েছে, এখনো হচ্ছে, চলমান হচ্ছে। আপনি কিছুটা বলছিলেন যে আমরা ওই কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পারিনি, কিন্তু সমস্যাটি কোথায় আসলে, কেন পারিনি? সমস্যা হলো আস্থার সংকটটা ভয়ঙ্করভাবে তৈরি হয়েছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, এবং এই যে নির্মূলকরণের যে রাজনীতিটা, সেটা একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করেছে। আমাদের এখানে সারা জীবনই নির্মূল করো, নিপাত যাক, ধ্বংস হোক, এই জাতীয় স্লোগান আমাদের এখানে হয়েছে। কিন্তু আমাদের রাজনীতির ভিতরে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রকে ব্যবহার করে, একেবারে পেশাদার খুনিদের ব্যবহার করে হত্যাকাণ্ডের মতন ঘটনা, যেটা 75-এর 15 আগস্ট একবার ঘটলো, কিন্তু তার চাইতে অনেক সুপরিকল্পিত হয়ে 2004 সালের ঘটনাটা ঘটেছে। যদিও সৌভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে গেছেন। রাষ্ট্রকে ব্যবহার করে একটি দলের লিডারশিপ, সম্পূর্ণ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে ফেলার এই যে চেষ্টাটা, এটা আসলে এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে আর কোনো আস্থা নাই। ফলে এখন কোনো কিছুতেই আপনি দেখবেন না কোনো প্রাতিষ্ঠানিক কোনো চর্চা আছে কোথাও। রাজনীতিতে ক্ষমতা চর্চা ক্ষমতাসীনরা করছে, ওরা রাজনৈতিক চর্চা করছে না। বিরোধী দল কেবলই না চর্চা করছে, রাজনৈতিক চর্চা করছে না। এবং রাজনীতির মাঠে অরাজনৈতিক চর্চা আমাদের জন্য এই অবস্থাটা তৈরি করেছে। শেখ হাসিনার অন্তত দুটি বিষয় তো আমি মনে করি খুবই একটা বড় ইতিবাচক প্রভাব রেখেছে বাংলাদেশে। একটা হলো যুদ্ধ অপরাধের বিচার, অবশ্যই। তার চেয়ে বড় হলো বঙ্গবন্ধু হত্যার বিচার। একটা মানুষকে, দেশের রাষ্ট্রপতিকে, পুরো পরিবারসহ, শিশুসহ, নারীসহ, অন্তঃসত্ত্বা নারীসহ হত্যা করা হয়েছে, কিন্তু সংবিধানে ক্লজ ঢুকিয়ে দেওয়া হলো, আইন করে ফেলা হলো যে হত্যার বিচার করা যাবে না। এর চেয়ে অগণতান্ত্রিক, মানবতা বিরোধী অপরাধ আর হয় না। এর চেয়ে ভয়ঙ্কর রকম সভ্যতা বিরোধী আইন হয় না। সেই আইনটা রহিত করে 96 সালে এই যে হত্যাকাণ্ডের বিচার করাটা, এইটা আমি বলবো যে প্রগতির পথে বিরাট এক ধাপ অগ্রগতি। এবং বাংলাদেশের রাজনীতির ইস্যু, যেটা রিকনসিলিয়েশন বলে, অর্থাৎ ইস্যু সমাপ্তির ক্ষেত্রে একটা জায়গা তৈরি করেছে। কিন্তু যে ঠিক আছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, খুনিরা শাস্তি পেয়েছে, বাকি যারা পলাতক আছে তাদের আনার, কিন্তু সেটাও শেষ হয়ে গেল 2004 সালের 21 আগস্টের ঘটনা। আমাদের ওই আস্থার জায়গাটা যেভাবে নষ্ট হয়েছে, ফলে এখানে কিন্তু আমি বলবো যে অনেকগুলো বড় ধরনের ঘটনা। স্যার তো একটা বললেনই যে বিসমিল্লাহ, তারপরে হলো রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্মটা বাংলাদেশের হৃদয়কে নষ্ট করে দিয়েছে। বাংলাদেশ নামক রাষ্ট্রটির হৃদয় আসলে একেবারেই সাদামাটা একটা হৃদয় ছিল, যে উদার ও সাম্প্রদায়িকতা এবং ছোটদের বড়দের সকলের আমরা 71-এর গান, সেটা শেষ করে দিয়েছে। একটা ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে বাকি সবাইকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে ফেলা হয়েছে। এইটা থেকে আর বের হতে পারছে না বাংলাদেশ। কিন্তু তার চেয়ে তো বড় জায়গাটা তৈরি করেছে ব্যক্তিগত, যেটাকে ইংরেজিতে বলে স্কারমিশ, হাতাহাতির জায়গায় নিয়ে গেছে 2004 সালের 21 আগস্ট। এবং
এখন তো আপনি দেখেন দুটা বড় দলের মধ্যে আর কোনো আস্থা নেই, যদি কেউ কাউকে ট্রাস্ট করছে না। একটু সাপ্লিমেন্ট যদি জানতে চাই যে আস্থার সংকট তৈরি হয়েছে সে কারণে হয়তো ছাড় দেয়া বন্ধ হতে পারে, কিন্তু গণতন্ত্রের বিকাশে কেন বাধা থাকবে? গণতন্ত্রের বিকাশে বন্ধ হলো যখনই আপনি ছাড় দিচ্ছেন না, আপনি যখন বিশ্বাস করছেন ও তো আমাকে আরেকবার মেরে ফেলবে, আপনি কেন তাকে জায়গা দেবেন? জায়গা দেওয়ার জায়গাটাই তো গণতন্ত্র, সেই জায়গাটা দেওয়ার জায়গাটা তৈরি হচ্ছে না। বা আপনি এখনও দেখেন দায়িত্ব নেওয়ার জায়গাটা নেই। 1971 সালে জামাত ইসলাম বাংলাদেশ বিরোধী অবস্থানে ছিল, তারা আজও স্বীকার করে না। তেমনি 21 আগস্টের ঘটনায় বিএনপি ক্ষমতায় ছিল, তারা বিচার করেনি, জজ মিয়া নামক নাটক করেছে, বিচারের নামে প্রহসন করেছে। শেখ হাসিনাকে দায়ী করেছে যে তিনি নাকি ভ্যানিটি ব্যাগে করে শাড়ির আঁচলের তলায় করে নিয়ে গেছেন। আমি পরদিন পার্লামেন্টে উপস্থিত ছিলাম একজন রিপোর্টার হিসেবে, কভার করতে গিয়েছিলাম। আমি হাসাহাসি দেখেছি কেন তিনি মারা গেলেন না, এই ধরনের কথাবার্তা হয়েছে। এরকম জায়গাগুলো আসলে রিকভার হয় না। অন্তত আজকে অন্তত বলুক যে আমাদের সেই সময় ভুল ছিল, সেটাও কিন্তু বলছে না। বলছে কি শেখ হাসিনা জায়গা পরিবর্তন করে সেখানে মিটিং করতে গিয়েছিল, হুইচ ওয়াজ কমপ্লিটলি রং, মিথ্যা। ওই দিনের প্রথম আলো দেখেন, মিটিংয়ের ভেন্যু পরিবর্তনের আওয়ামী লীগ বিজ্ঞাপন দিয়েছিল পত্রিকায়, সেটা প্রথম আলোর পাতায় আছে যে তারা যে জায়গা পরিবর্তন করেছে, এবং এটা পুলিশ জানতো, পুলিশের কাছ থেকে অনুমোদন নিয়েই সে সমাবেশটা, এবং সেটা একটা জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ছিল। সুতরাং বিশ্বাসের জায়গা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর রাজনীতি থাকে না, রাজনীতি না থাকলে গণতন্ত্র থাকে না। জি, একটু স্যার একটু মিজান স্যার একটু আপনার কাছে এখানে একটা জিনিস আমি একটু যুক্ত করে নিই, সেটা হলো দেখেন আমি শুরুতেই বলছিলাম পাকিস্তান নামক যে রাষ্ট্র তৈরি হলো, পাকিস্তানি ভাবধারা পাকিস্তান মতাদর্শ কেন বলছি, এটার মধ্যে জন্মের থেকে এই সামরিক বাহিনীর কর্তৃত্ব এখনো, এই যে 75 বছর হয়ে গেল পাকিস্তানের এই জন্মের, আগের 25 বছর, এখন আমাদের 50 বছর, এই 75 বছরে এই পাকিস্তানে কিন্তু এই জিনিসটা রয়ে গেছে। পাকিস্তানের বিচার বিভাগ বলেন খুবই স্বাধীন, কারণ পুরাটাই সামরিক বাহিনীর অধীন। এই জন্য কারণ ওখানে সামরিক বাহিনীরাই যত ইলেকশন, বোর্ড, নির্বাচন যা কিছু আছে ওরাই নিয়ন্ত্রণ করে, এটা চলে আসতেছে। তো আমাদের শেখ হাসিনার এই 1981 সালে আসার পরে যে অর্জনটা, ইশতেয়াকার, আমি যখন শিক্ষক হলাম ইশতেয়াক ছাত্র হিসাবে বিশ্ববিদ্যালয়ে, তো আমরা এই সবগুলো জিনিস চোখের সামনে দেখছি। 80-র দশক পুরোটা জুড়ে যে আন্দোলন, তো যখনই আমরা বড় ধরনের বিক্ষোভ বা অভ্যুত্থান জাতীয় অথবা ব্যাপক যখন একটা হরতাল, অবরোধ, যে জিনিসগুলো পলিটিক্যাল ইয়েতে থাকে আর কি, এরকম হলেই শুধু কানাঘুষি হতো উত্তরপাড়ার কি খবর। ইভেন একটা চায়ের দোকানদার জানতো নবম ডিভিশনের জিওসিকে, সাভারের ক্যান্টন রেজার্ভ, এটা আলোচনা হতো সারাক্ষণ, এরপরে কি আসবে, এরপরে কি আসবো, এরকম একটা দেশকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। এই মানে কিছু একটা হলে উত্তরপাড়ার খবর কি এবং জিওসিকে কে আসবে, এবং এমনও শোনা গেছিল একটা সেকেন্ড লেফটেন্যান্ট চিন্তা করতো যে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে বা ইয়ে হবে, এমন একটা অবস্থা দেশকে চলে গেছিল। কারণ ওখান থেকে যে বের হবে, কারণ আমাদের প্রেসিডেন্ট ক্যান্টনমেন্টে থাকতো, আমাদের প্রধানমন্ত্রী ক্যান্টনমেন্টে থাকতো, আমাদের বিরোধী নেত্রী ক্যান্টনমেন্টে থাকতো। ক্যান্টনমেন্টের মধ্যে ছিলাম আমরা 22 বছর। আমি মনে করি গত শেখ হাসিনার এই যে 40-43 বছরের রাজনীতির শ্রেষ্ঠ অর্জন হচ্ছে এই রাজনীতিটাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে নিয়ে আসা। যেদিন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসছে আমাদের এই রাজনীতি, আমি মনে করি অন্তত এই রাজনীতিটা, গণতন্ত্র পুরা মুক্তি যেটা, এটা তো একটা চর্চা এবং সময়ের ব্যাপার, কিন্তু রাজনীতিটা ওই ক্যান্টনমেন্ট থেকে মুক্ত হয়ে এই দিকটা দক্ষিণ পাড়ে আসছে, এটা অন্তত আমি মনে করি শ্রেষ্ঠ অর্জনগুলোর মধ্যে একটা স্বীকার করতে হবে। শেখ হাসিনার আসার ফলে বাংলাদেশে কি কি হলো, আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনাটা ঘটছে। এটা আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি ছোট বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, কিছুক্ষণের মধ্যেই সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরতে চাই, একটু যেতে চাই জানাব ইশতিয়াক, যে একটু আপনার কাছে জানতে চাইছি যে 81 সালে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আগেই তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। তো তখনকার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটি এখন প্রমাণিত যে তিনি আওয়ামী লীগকে একটি অন্য জায়গায় নিয়ে গেছেন। তখন পর্যন্ত আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগের ক্ষেত্রে সাধারণত পরিবারের ভিত্তিতে কেউ আসেননি দলে। তাকে আসলে কোন বিবেচনায়, তখন বিবেচনায় কি করা হয়েছিল, যদিও এখন প্রমাণিত যে সিদ্ধান্তটি সঠিক ছিল? বড় বিবেচনা ছিল দলীয় ঐক্য, কারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে প্রচণ্ড রকমের হতাশা বিরাজ করছিল। নিপীড়িত অবস্থার মধ্যে দেখা গেল যে সাংগঠনিক তৎপরতা চালাতে পারছে না, নেতাদের মধ্যে মানে কে কোন আসনে বসবেন, কোন পদ পাবেন, সেটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল।
এবং একটা পর্যায়ে তো দেখা গেল যে কাউন্সিল হবে কিনা সে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, এবং কাউন্সিলের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের যুক্তি পাল্টা যুক্তি, তর্ক পাল্টা তর্ক, এই ধরনের ঘটনার পর শেষ পর্যন্ত ঐক্য হলো যে বঙ্গবন্ধু পরিবারের কেউ আসলে সকলে মেনে নিবে এই নেতৃত্ব। সেটার কারণেই কিন্তু এটা করা হয়েছিল, শেখ হাসিনাকে আনা হয়েছিল ঐক্যের প্রতীক হিসেবে। এবং বঙ্গবন্ধুর পরিবারের কেউ আর রাজনীতিতে ফিরবে কিনা, অন্তত দলের দায়িত্ব নিবে কিনা, এই নিয়ে একটা অনিশ্চয়তাও ছিল। আপনি যদি ওয়াজেদ মিয়ার ডায়েরিটা পড়েন, সেখানে কিন্তু এই কথাগুলো আছে যে আমির হোসেন আমু দিল্লি গেলেন, আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিল্লিতে গেছেন, তারা গিয়ে নানা সময় দেখা করেছেন। আব্দুর রাজ্জাক আফগানিস্তান যাবেন বলে আসলে দিল্লি গেছেন। বাংলাদেশ সরকার তখন প্রত্যেকটা গতিবিধি নিয়ন্ত্রণ করে যে কে কোথায় যাচ্ছে। আব্দুর রাজ্জাক আফগানিস্তানে একটা কনফারেন্সে যাবেন এই কথা বলে তিনি কিন্তু দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছেন। প্রত্যেকে ওনাকে অনুরোধ করেছেন, একটা পর্যায়ে তিনি কিন্তু রাজি হয়েছেন যে বাবার স্বপ্ন পূরণে তিনি আবার আসবেন এবং এই দলকে তিনি পুনর্গঠিত করবেন। তো মূল ঘটনাটা ছিল দলের ঐক্য এবং একই সাথে দলের নেতৃত্বে একটা গতিশীলতা আনা, এটাই ছিল একটা বড় বিবেচনা। জি, একটু যেতে চাই জনাব মিজানুর রহমান, একটু আপনার কাছে জানতে চাইছি যে তিনি যেটি বলছিলাম যে তিনি নিজেকে একটি উচ্চতায় নিয়ে গেছেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে, দলের সুগঠিত করা বা একটি শক্তিশালী অবস্থানে গেছেন, তো সেই অবস্থানে তার পরবর্তীতে বিকল্প হিসাবে কি তৈরি হয়েছে আওয়ামী লীগ? আচ্ছা দেখেন, আমি একটু করি, পলিটিক্যাল ফ্যামিলি এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে রাজনীতিতে আসা, এটা কিন্তু আমাদের ভারত উপমহাদেশ, আপনি বারবাতে অনুষ্ঠান সুকি থেকে আরম্ভ করে বন্দর নায়ক থেকে আরম্ভ করে ভুট্টো, বেনাজির ভুট্টো এবং প্লাস ভারতেও ইন্দিরা গান্ধীর, এইটা ইভেন কানাডা পর্যন্ত আছে এই জিনিস। এই কানাডার বর্তমান প্রধানমন্ত্রী তার বাবা প্রধানমন্ত্রী ছিল, কিনা বলা হয় সিঙ্গাপুরে, এই জিনিসগুলো আছে। কিন্তু এর সাথে একটা ব্যতিক্রম হচ্ছে, অনেকে আছে যে হ্যাঁ ওই ইন্দিরা গান্ধী মারা গেল, পাইলট ছিল রাজীব গান্ধী, তো সে ওখান থেকে এসে দায়িত্ব নিয়ে নিল দেশের। কিন্তু শেখ হাসিনার ব্যাপারটা তো এরকম ছিল না যে শেখ হাসিনার জাস্ট ক্ষমতা বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসেবে সরাসরি এসে গেছেন তা না। একবারে একটা তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড যেটা ছিল ছাত্রলীগ টাত্রলীগ যেগুলো করা আগের, এটা এক জিনিস। বাট 81 সালে আসার পরেও কিন্তু এই সমস্ত বাংলাদেশ পায়ে পায়ে হেঁটে 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 অর্গানাইজ করে সমগ্র আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যে হতাশা এবং দ্বিধা দ্বন্দ্ব কোন্দল তো আছে, এখনও আছে সেগুলা। তো এই যে এর মধ্যে এই দলটাকে সংগঠিত করা, এক রাখা, এই শেখ হাসিনার কোনো বিকল্প ছিল না। কিন্তু অন্যদের সাথে আমি বলছি, অন্যরা যারা উত্তরাধিকার সূত্রে বিভিন্ন দেশের রাজনীতিতে আসছে, দেখা গেল চলে আসছে, সরাসরি চলে আসছে। আমাদের ইভেন বেগম জিয়া রহমান সাহেব মারা গেলেন, এরপর বোধহয় কয়েকদিন সাত্তার সাহেবের পরে কিন্তু প্রধানমন্ত্রী ওইভাবে চলে আসলেন, বেশি দিন কিন্তু পলিটিক্স করা লাগে নাই। কিন্তু শেখ হাসিনা একটা দীর্ঘ পরিক্রমা 81 থেকে 96 এই সময়ের মধ্যে দিয়ে কিন্তু একজন রাজনীতির নেতা হয়ে ওঠার, রাজনীতিতে তার যে পদক্ষেপগুলো, স্টেপগুলো আপনি ধাপে ধাপে দেখেন, এবং প্রত্যেকটার প্রতি বিপদ সংকুল। 8-9 বার তো হত্যার চেষ্টা করা হয়েছে, এবং চট্টগ্রাম থেকে আরম্ভ করে বিভিন্ন কোটালীপাড়ায় মানে বোমা দিয়ে, গ্রেনেড দিয়ে। 2004 সালে তো হলো একেবারে একটা কালমিনেশন। এর আশেপাশে আরও অনেক ঘটনা আছে। এর মধ্য দিয়ে কিন্তু এই জনগণের সহানুভূতি, সিম্পিতি পাওয়া, প্লাস তার যে এই সাংগঠনিক ক্ষমতা, এই দলটাকে আবার এক করা, এই সব কিছুরই একটা মানে আমি বলবো কৃতিত্ব হচ্ছে তার নেতৃত্বের যে গুণাবলী সেটা। আর আমাদের দেশে অনেক সময় নেত্রীকে মহিমান্বিত করার জন্য কতগুলো শব্দ ইউজ করি, যেমন একটা হয় আপসীন নেতা, আপসীন নেত্রী। এই আপসীন নেত্রী শব্দটাই নেতৃত্বের সাথে যায় না। কারণ নেতার যে সকল গুণাবলী, এজ এ স্টুডেন্ট অফ ম্যানেজমেন্ট আমরা পরে নেতার উন্নত গুণাবলী হবে ফ্লেক্সিবিলিটি। এই যে আওয়ামী লীগের সবচেয়ে বড় সুবিধা এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি এবং অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা, মানে এবং নতুনদের জায়গা করে দেওয়া। এবং যদি এই কমিউনিস্ট পার্টির মতো যদি এখনও যদি ওই সমাজতন্ত্র নিয়ে বসে থাকতো, তাহলে আমরা এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা অন্য কমিউনিস্ট পার্টিগুলোর যে ক্ষয়িষ্ণু অবস্থা দেখি, তো সেটা কিন্তু সময় লাগেনি। ওখানে যেটা সমাজতন্ত্র ছিল সেটা সামাজিক ন্যায় বিচার, সাম্য, এগুলো দিয়ে রিপ্লেস করা, এবং যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে
সেখানে কিছুটা ফ্লেক্সিবল হওয়া, এটা কিন্তু নেতৃত্বের গুণাবলীর মধ্যে অন্যতম বিষয় ছিল। তো যার কারণে আমি মনে করি আমাদের এখনকার যে পরিস্থিতিগুলো আমরা মোকাবেলা করছি, আমাদের শেখ হাসিনার পরে সেই মাত্রার নেতৃত্ব তৈরি কি হয়েছে নাকি পরিস্থিতি তৈরি করবে বলে মনে করেন? না, সেটা তো একটা পরিস্থিতি তৈরি হবে, কিন্তু আমি একেবারে তৈরি হয়নি যদি আমরা মনে করি যে আবারও ইন অ্যাবসেন্স অফ বঙ্গবন্ধু পরিবারের বাইরে যখন নেতৃত্ব যাবে, এটা নিয়ে বড় ধরনের কোন্দল হবে, ভাগাভাগি হবে, এরকম আশঙ্কা থাকলে আবার আওয়ামী লীগ থেকেই হয়তো ওই একই জিনিস আসবে যে ওই ঐক্যের প্রতীক হিসাবে হয়তো সেখানে হয়তো সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে তার পরিবারের সদস্যরা আসতে পারে। এবং তারাও যে হঠাৎ করে আসবে তা না, তারাও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আছে কিন্তু, যাদেরকে আমরা সম্ভাব্য ধরতে পারি। যদি এরকম মনে হয় যে আওয়ামী লীগ অন্য কোনো নেতৃত্বের মাধ্যমে এক আওয়ামী লীগ, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বা তাদের মধ্যে কোন্দল যেগুলো থাকবে এগুলো হবে না, এটা এক জিনিস। আর যদি দেখা যায় যে এরকম পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু সব পক্ষ মিলে আবার ওইটাই হবে যে একজন ঐক্যের প্রতীক হিসাবে বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যই হয়তো আসবে। জি, আবার একটু বর্তমান বাংলাদেশ প্রসঙ্গে একটু জানতে চাই, যেন ইস্তেকরেজি একটু আপনার কাছে জানতে চাইছি। আমরা মালয়েশিয়ার ইতিহাস বলি, সবাই মুখে মুখে বলি, 21 বছরে মালয়েশিয়া কোথা থেকে কোথায় চলে এসেছে। বর্তমান আওয়ামী লীগ এই টার্ম শেষ হলে 20 বছর পার হবে। আমরা কি সেরকম একটি শক্তিশালী বাংলাদেশ দেখতে পাবো এই টার্ম শেষ হলে? আপনি কত? বাংলাদেশ শক্তিশালী হয়েছে নানা দিক থেকে। একটা হলো বাংলাদেশের অর্থনীতিতে বড় ভাবনার জায়গা তৈরি হয়েছে। বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখেছিলেন, কেউ চিন্তা করেনি একটা স্বাধীন দেশের কথা। বঙ্গবন্ধু বহু আগে থেকেই একটা আলাদা রাষ্ট্রের কথা চিন্তা করছিলেন। এটা একটা বড় স্বপ্ন ছিল। আমরা ক্ষুদ্র স্বপ্নের জায়গা থেকে বড় স্বপ্নের জায়গায় প্রবেশ করেছি 1971 সালে। তেমনি 71-এর পরে আমাদের অর্থনীতির ভাবনার মধ্যে আমরা ব্রিজ কালভার্টের বাইরে কোনোদিন চিন্তা করি নাই। ক্ষুদ্র ক্ষুদ্র কালভার্ট, ক্ষুদ্র ক্ষুদ্র নানা ধরনের সেতু কিংবা রাস্তা, এর বাইরে আমরা কোনোদিন চিন্তা করি নাই। কিন্তু এই আমলে শেখ হাসিনা ওই স্ট্রাকচারটা, কাঠামোটা ভেঙে দিয়েছেন, যে ভাবনাটাকেও বড় করতে হয়। এই কারণে তিনি দেখবেন বড় প্রকল্প, মেগা প্রকল্প, শুধুমাত্র পদ্মা সেতু না, মাতারবাড়ির কথা চিন্তা করেন, রূপপুরের কথা চিন্তা করেন, আপনি অবকাঠামোর মধ্যে এমন সব প্রকল্প নিয়ে আসা হয়েছে। এবং তার আমলে প্রথমবারের মতন রাষ্ট্রীয় বিনিয়োগ ব্যক্তি খাতকে ছাড়িয়ে গেছে। এগুলো সবই বড় ভাবনার জায়গা তৈরি করেছে। কিন্তু একই সাথে আমাদের যে ইকোনমিক জিডিপি সেটা বড় হয়েছে। তো আমার মনে হয় আমরা একই সাথে তাল রাখতে পারি নাই। এটা হলো আমার দিক থেকে একটা অবজারভেশন। আমি অর্থনৈতিক জিডিপিতে যত মনোযোগ দিয়েছি, আমি কালচারাল জিডিপিতে সেই মনোযোগটা দিতে পারিনি। আমার কালচারাল জিডিপিতে সংকট দেখা দিয়েছে, মৌলবাদ অনেক বেশি সম্প্রসারিত হয়েছে, আমার এখানে প্রতিক্রিয়াশীলতা অনেক বেড়ে গেছে, উন্মাদনা অনেক বেশি বেড়েছে, প্রতিহিংসা সহিষ্ণুতার অভাব অনেক বেড়ে গেছে। এই জায়গাগুলোতে বৈষম্য আমার অনেক বেড়ে গেছে। মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু বৈষম্য একেবারে অসাম্যে রূপান্তরিত হয়েছে। এগুলো হলো আমার ড্রব্যাক্সের জায়গা বলে মনে হয় আমার কাছে। জি, একটু যেতে চাই জনাব মিজানুর রহমান, একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেই অর্জনের কথা বলছিল যে বঙ্গবন্ধুর বাংলাদেশের কথা, সেই অর্জনের, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশে পৌঁছতে আর কতদিন লাগবে বলে মনে করছেন? আচ্ছা দেখুন, আমি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, যেটাকে সোনার বাংলা বলি, এইটা আমি কেন আমার কাছে জানি মনে হয় বঙ্গবন্ধু এই মেট্রো রেল, স্যাটেলাইট আর আমাদের সমস্ত বিল্ডিংগুলো 10 তলা, 20 তলা, 30 তলা এরকম একটা দেশ বোধহয় সোনার বাংলা মনে করতে পারেন। ওনার সোনার বাংলা ছিল সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মিনেই বেশি বাংলাদেশ। আমাদের অর্থনৈতিকভাবে পরিসংখ্যানগুলো দিলে তো অসময়। আমাদের প্রথম যে বাজেট হয় 72 সালে, কিন্তু সাম্যের বাংলাদেশ আমি বলছি 776 কোটি টাকার বাজেট। আর আমাদের এইবারের বাজেট হচ্ছে 7,65,000 কোটি টাকার বাজেট। এটা ইনফ্লেশন সব কিছু ধরলেও এটার যে বিশালতা, আমাদের মাথাপিছু আয় বলেন, আমাদের পার ক্যাপিটা, আমাদের জন্ম মৃত্যুর হার বলেন, আমাদের গড় আয়ু বলেন, শিক্ষিত হার বলেন, এগুলো আমার মনে হয় ডেভেলপমেন্ট যেটা আরও হলে তো ভালো হতো, ডেভেলপমেন্টের কোনো শেষ নেই। কিন্তু আমিও ইস্তেকরাজের সাথে একসাথে বলবো, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা যে হারে গিয়েছে, ও তো কালচারাল ডেভেলপমেন্টের কথা বললো, বাট আবার পলিটিক্যাল ডেভেলপমেন্টটা সেইভাবে হয়নি। আমরা এটাকে যদি সাস্টেনেবল করতে চাই, একটা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদের টুকটাক সংকট তো সবসময় চলে, এখন ডলারের কমতি আছে, সংকট আছে, এটা সেটা, এগুলো যে কোনো অর্থনীতিতে আছে এবং কাবারও করবে। কিন্তু যেটা থেকে যাবে সেটা হচ্ছে ওই যে কালচারাল যদি
আমরা যে বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, একটা মিলেমিশে বাংলাদেশ, কয়জনের বাংলাদেশ না, অল্প কয়জনে খাবে আর বাকিরা মানে লেবার কাজ করবে, বিদেশ দাও দেশে না বিদেশে, এইরকম বাংলাদেশ তো আমরা চাইনি। সেই জায়গাটায় কাজ করার প্রচুর গিনিস সহগে বলা হয় যে বৈষম্যটা যদি 0.5 হয়ে যায় তাহলে এটা চরম বৈষম্য এবং সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। আমরা আছি কিন্তু 0.48, 0.47, অর্থাৎ চরম বৈষম্যের জায়গার মধ্যে। এটা অবশ্য ওয়ার্ল্ড ওয়াইডই হয়ে গেছে। আমাদের এখানে আমাদের স্বাধীনতার যে স্পিরিটটা ছিল যে মানবিক সবাই বাংলাদেশ, বঙ্গবন্ধু সেটা কল্পনা করতেন যে সবাই মিলে, এখন আমরা সবাই মিলে ধনী হয়ে গেলাম, মানে এর টাকা ও খেয়ে ওরটা এ খেয়ে ব্যাংকের টাকা নিয়ে, আর বাকি লোকদের এই বাংলাদেশ তো আমরা চাইনি। আরেকটা মানে মূল বিষয়টা হচ্ছে যে এই মানবিক বাংলাদেশ, সেখানটায় কিন্তু এই যে ঘুষ, দুর্নীতি, ধর্মান্ধতা, মৌলবাদ, নারী নির্যাতন, পরিবেশ দূষণ, এই যে বিষয়গুলো আছে, এইগুলো কিন্তু আমাদের অনেক নজর দিতে হবে। এই তাইলেই আসলে এটা সত্যিকারের যে সোনার বাংলা, সেটা কেবল আমরা অনেক ধনী হলাম আবার সবাই মিলে মৌলবাদী হয়ে গেলাম, জঙ্গিবাদী হয়ে গেলাম, অথবা ওই ধর্মাশ্রয়ী রাজনীতি, ধর্মান্ধতার মধ্যে ঢুকে গেলাম, তাহলে লাভটা কী হলো? তো আমাদের ইস্তেক যে কথাটা বলছে, কালচারালি আমাদের কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। আমাদের, আমি জানি না, আমাদের একটা মিনিস্ট্রিও আছে, সংস্কৃতি মন্ত্রণালয়, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, এগুলোতে মেগা প্রজেক্ট নেওয়া দরকার। কারণ আমাদের যখন ফান্ডামেন্টালিজমের খুব যে জঙ্গিবাদী হামলাগুলো যখন হলো, তখন কিন্তু আমরা সমস্ত স্কুল কলেজগুলোতে এক ধরনের আন্দোলনের মতন বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রত্যেকটা স্কুলে গণসচেতনতা তৈরি করা এই মৌলবাদের বিরুদ্ধে। তো সেইগুলো কিন্তু কন্টিনিউ করেনি আমাদের। আপনি একটু সাপ্লিমেন্ট করি, আপনি যে সাম্যের বাংলাদেশের কথা বলছিলেন আপনি, কিন্তু রাষ্ট্রীয়ভাবেও তো পক্ষপাতিত্বের অভিযোগ এখনো আসে। যারা বৈষম্য তৈরি করছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবেই ছত্রছায়া দেওয়া হচ্ছে, তাদেরকে না, সেটা তো আমি বললামই, ওই বড় লোকরা যারা, তারা তো তাদের স্বার্থেই আইন করতেছে, অন্যান্য সব কিছু হচ্ছে। কিন্তু একই সাথে সাথে আমি মনে করি যে রাষ্ট্র, যেমন আমাদের এটাও চিন্তা করতে হবে, এই একটা ধরো যদি একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করে ফেলতে পারে, মার্ক্সবাদী লেনিনবাদী সমাজ, যেটা আমাদের এই আসম মাহমুদুর মান্নান সাহেবরা একদিকে জাতিকে একটা বিভ্রান্ত করছিল, যেটা, তো সেটা এখন আর ওয়ার্ল্ডে কোথাও নেই। এটা একেবারে সমতা আসবে না। কিন্তু আপনি আমাদের যে সোশ্যাল সিকিউরিটি স্কিম, সেফটি, সোশ্যাল যে সেফটি যে নেটওয়ার্কগুলো আছে, দেখেন এটা কী ছিল। এখন খুবই আমার মনে হয় অলমোস্ট 60% লোক গ্রামে, দরিদ্র লোক, কোনো না কোনো একটা হয়তো এটা কম হতে পারে, বার্ধক্য ভাতা, দারিদ্রদের ভাতা, উপবৃত্তি, তারপরে আপনার কেনা বলা হয় প্রসূতিদের ভাতা, বিকলাঙ্গ বা যাদেরকে আমরা বলি শারীরিকভাবে ডিসেবল, তাদের ভাতা বেঁধে মানে এই যে সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতায় আনা হচ্ছে। তো এইটা আরো সম্প্রসারিত করতে হবে, যেহেতু আমরা একেবারে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দিন আর আসবে না। তাহলে কি করতে হবে? আমাদের এই যে জনগোষ্ঠী, তাদেরকে ব্যাপকভাবে আমাদের তুলে আনতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি জনাব ইশতিয়াক জি, আপনাকে ধন্যবাদ। দর্শকই ছিল আমাদের আজকে 24 ঘন্টা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।